হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন বাজে ভোর 3:30 আর তোমরা হয়তো এখন ভাবছো যে এত ভোরবেলা সেজে গুজে কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এত ভোরবেলা আমরা যাচ্ছি কলকাতা আমার দাদার বাড়িতে ঘুরতে। আমি সেজে গুজে নিয়েছি আর এখানে আমার মাও বসে পড়েছে আমার পাশে, আমার বাবা সামনে বসেছে। এত ভোর যাওয়ার কারণ হচ্ছে একটাই, যত বেলা বাড়বে তত রোদ বাড়বে আর যেতে ততটাই কষ্ট হবে। সেই কারণে আমাদের এখান থেকে যেহেতু একটা বাস ছাড়ে ভোরের বেলা, তাই আমরা ডিসিশনটা নিয়েছিলাম যে ভোরের বেলাতেই কলকাতাটা যাওয়া যাক। আর এখানে ভোরের ক্লাইমেটটা একবার দেখো তোমরা, এত সুন্দর ফুরফুরে বাতাস দিচ্ছিল না, খুব সুন্দর। আর এমনিতেও আমার বাবা মা ভোরবেলা উঠে আর হাঁটতে যায়, সেই কারণে ওদের তো কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু আমারও কোনো কষ্ট হচ্ছিল না, কারণ কোথাও যেতে হলে তো আমি একদম এক পায়ে রেডি। কিন্তু এখানে একটা কষ্টকর বিষয় হচ্ছে, বসেই রয়েছি বাস আর আসছিল না। তো ফাইনালি কিন্তু এখানে বাসটা ঢুকছে, সেই কারণে ক্লিপ নিয়েছিলাম। বাসের টাইম হচ্ছে 4:10 আর এখন বাজে 4:30। বাসটা আসতে 20 থেকে 25 মিনিটের মতো লেট করে দিয়েছে, তাই আমাদের পৌঁছতেও একটু তো লেট হবেই, কারণ কি একটা ট্রেন যেটা হিসাব করে গিয়েছিলাম সেই ট্রেনটাও আমরা পাইনি। তো এই যে দেখো, আমরা কিন্তু আবার স্টেশনে চলে এসেছি বাস থেকে নেমেই, এবং বাস থেকে নামার পরেই দেখছি ট্রেনটা আমাদের জন্যই যেন দাঁড়িয়ে রয়েছে। তো ছুটোছুটি করে আমরা আগে ট্রেনের মধ্যে উঠে পড়লাম, আর যত তাড়াতাড়ি ট্রেনটা এগোচ্ছে তত শুধু মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো আর আমার ভাইজিকে আমি দেখতে পাবো। তো চলো এখন যাওয়া যাক এবং আমাদের গন্তব্য স্টেশনে নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, আমরা কিন্তু এখন স্টেশনে নেমে গিয়েছি, আর ভাইজি, ছোটদা ভাই, বৌরানী সকলেই কিন্তু আমাদের জন্য জানলার থেকে অপেক্ষা করছে, সেইটুকুই আমি একটু ক্লিপ নিলাম। তো তারপর আমরা অবশেষে লিফটের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু ওরা 3 তলায় থাকে। তো আমার আর একদমই তর্স হয়েছিল না যে কতক্ষণে লিফটটা নামে, মনে হচ্ছিল টেনে যেন লিফটটাকে নামিয়ে নিয়ে আসি। তো অবশেষে অপেক্ষার পরে লিফটটা চলে এলো, এবং লিফটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখন 3 তলায়। এখানে আমার দাদা, বৌদি, ভাইজি আগেই বললাম আমাদের জন্য ওয়েট করেছিল। তো এসেই আমি তো আগে ভাইজিকে কোলে নিয়ে নিয়েছি, আর ও তো খুব খুশি, কত সুন্দর হাসছে দেখো। আগের বারে যখন এসেছিলাম কান্না করছিল, এবারে কিন্তু অতটাও কান্না করেনি, খুব এনজয় করেছিল আমাদের সঙ্গে। তো যেহেতু মাঝে কোনো ক্লিপ নিতে পারিনি, সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম আমরা ঘুরু করার জন্য, তাই একেবারে আমি রেডি হয়ে নিয়েছি আর ব্লগ করা শুরু করে দিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে একটা শপিং মলে একটুখানি ঘুরু করার জন্য, আর ভাইজির জন্য কিছু ড্রেস কেনাকাটা করার জন্য। তো চলো এখন যাওয়া যাক। তো এরপরে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা সকলে মিলে। এখানে কিন্তু আমার বৌদি আর আমার ভাইজি মিলে একটু ভিডিও কল করছে ওর মামা বাড়িতে। তো তারপরে আমরা একটুখানি আনন্দ মজা করলাম। আর দাদা যেহেতু কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলো, সেই কারণে প্রচুর টায়ার্ড ছিল, তাও বললো চলো একটুখানি বেরিয়েই আসা যাক। তো কলকাতার প্রথম দিনটা এভাবেই পার করলাম। দ্বিতীয় দিন তৃতীয় দিনে কি করে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটা সারপ্রাইজও তোমাদের জন্য আছে, সেটাও কিন্তু ধীরে ধীরে তোমরা দেখতে পাবে। এখানে ট্রেনটা ছুটছে, আর আমি তো ট্রেন ছুটলে ভিডিও করব না এমন তো কখনোই হয় না। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ট্রেন যাচ্ছে আর আমি ভিডিও করছি। প্রত্যেকবার যতবার আমি কলকাতা যাই, কিংবা কলকাতা নয় যেখানেই যাই না কেন, আমি এভাবে ভিডিও করি। আর এখানে দেখো, শ্যামনগর স্টেশনে নেমেই দেখছি দাদার ফ্ল্যাটটা যেহেতু স্টেশনের সামনেই, তোমরা দেখেইছো, সেই কারণে দাদা, বৌদি আর ভাইজি মিলে কিন্তু জানলার বাইরে আমাদের জন্য ওয়েট করছিল। আর ভাইজি তো প্রচুর এক্সাইটেড ছিল আমাদেরকে দেখার জন্য। আর এখানে কিন্তু লিফট আমাদের চলে আসছে। লিফট সেই চেনা লিফট, তোমরা হয়তো আগে যারা ব্লগ দেখে থাকো আমার, তারা হয়তো চিনতেই পারবে এই লিফটটাকে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে আমরা তো চারদিক ঘোরাঘুরি করে মোটামুটি আমাদের কোনো ড্রেসই চোখে লাগেনি না। একদম বলবো না যে দামের জন্য প্রবলেম হয়েছে, একদমই সেটা না, কারণ বাজার কলকাতাতে এত রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় সেটা তো তোমরা অবশ্যই জানো। কিন্তু আমার ভাইজির সাইজের মধ্যে কোনো ড্রেস আসছিল না, আর আমারও 2-1টা ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো আমার অতটাও নেওয়ার অতটাও ইচ্ছে ছিল না, তো সেই কারণে আর নেওয়া হয়নি। ভাবলাম যখন কিছু কেনাকাটা হলো না, তাহলে একটু ফুচকা খাওয়া যাক। আর শ্যামনগরের এই ফুচকাটা হচ্ছে স্পেশাল ফুচকা, যেটা হচ্ছে একদম দুর্দান্ত করে বলে ওরা দাবি করছে আর কি। তো সেই কারণে বললাম চলো তাহলে একটুখানি ফুচকাটা খাওয়া যাক। আর এখানে কিন্তু ফুচকা কাকু আমাদের সঙ্গে প্রচুর গল্প করেছে, আর উনি তো কিছুতেই মানতেই চাইছিলেন না যে অন্যান্য ফুচকাগুলো ভালো করে, ওনার ফুচকাটাই বেস্ট, উনি এটাই দাবি করছিলেন। তো ভাবলাম চলো তাহলে খাওয়াই যাক। আর সত্যি কথা বলতে ওনার দাবি করাটা কিন্তু
একটুকুও মিথ্যে ছিল না। উনি কিন্তু সত্যি সবচেয়ে বেস্ট ফুচকাটাই বানিয়েছিলেন। এই জল ফুচকাটা যেমন তেমন, কিন্তু যে স্পেশাল ফুচকাটা আমরা খেয়েছিলাম, এই দই ফুচকা, চাটনি ফুচকা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো এখানে সকলে মিলে ফুচকা খাচ্ছি, আমরা বসে পড়েছি ফুচকা খেতে। আর ফুচকা খেতে খেতে কিন্তু আমাদের একটা কথা মাথায় চলে এসেছিল, সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু প্রত্যেকেই একটু একটু করে ফুচকা খাচ্ছে, আর আমার ভাইজির জন্য একটা শুকনো ফুচকা দেওয়া হয়েছিল। তো এই যে দেখো, ফুচকা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা কারা কারা ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর তোমরা তো যারা বিগত দিনে ব্লগ দেখেছো তারা তো জানবে যে আমি কতটা ফুচকা খেতে ভালোবাসি। এখানে ছিল 20 টাকায় মাত্র 6টা ফুচকা, কিন্তু যে ফুচকাটা দিয়েছিল সত্যি অসাধারণ টেস্ট ছিল, মানে বলবো না মিথ্যে কথা, অসাধারণ টেস্ট ছিল। আর এখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমাদের ননদ বৌদির একটু দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, আমরা দুজন মিলে একটু মজা করতে বসে পড়েছি। যাই হোক, চলো এখন তোমাদের সঙ্গে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক, আর আমরা এরপর কিন্তু বাড়ি চলে যাবো। ওই যে তোমাদেরকে বললাম না যে আমরা একটা করে স্পেশাল ফুচকাও 1 প্লেট করে অর্ডার করেছিলাম, সেটা আমাদের হাতে চলে এসেছে। তোমরা শর্টসে সেটা হয়তো দেখেও নিয়েছো। এগুলো ছিল প্রাইস হচ্ছে 40 টাকা করে, 40 টাকায় মাত্র 5 পিস, ভাবা যায়, কিন্তু টেস্ট ছিল দারুণ। তো এখন আমি ব্লগটাকে এখানে শেষ করছি। চিকেন পকোড়া কিনতে কিনতে দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।